রায়হান, রায়হান তুমি কি ঘরে আছো? হঠাৎ তখন আমার সতীনের ছেলে উঠে বলল, হ্যাঁ ছোটো মা, আমি তো ঘরেই। কেন, কিছু হলো? তখন আমি বললাম, না রায়হান, কিছু হয় নাই। তোর বাবাকে দেখেছ? তখন রায়হান বলল, হ্যাঁ ছোটো মা, বাবাকে তো দেখেছি ওই বন্ধুদের সাথে মাঠে বসে কয়েকজনা তাসপাশা নিয়ে ব্যস্ত আছে। তখন আমি বললাম, তাই? তাহলে আমার যে 10,000 টাকা আমি খুঁজে পাচ্ছি না, তার মানে কি ওর বাবা এটা নিয়ে গেল? না, না জেনে না শুনে এ কথাটা বলা বা মন্তব্য করা ঠিক হচ্ছে না। আমি আবারও জিজ্ঞেস করলাম, রায়হান, তোমার বাবার কাছে একটু যেতে পারবা তুমি? রায়হান বলল, আপনি যদি বলেন অবশ্যই যাব। কেন, কোনো প্রয়োজন আছে? খুব জরুরি? আমি বললাম, হ্যাঁ রায়হান, একটু জরুরি। তুমি একটু রুম থেকে বেরিয়ে আসো, একটু দরজাটা খোলো না, কি করছো? রায়হান বলল, ছোটো মা, তুমি আরেকটু ওয়েট করো, আমি খুলছি, এই প্রায়ই হয়ে গেছে। তখন রায়হানকে যেন কেমন একটা অস্থিরতা বোধ কথার মধ্যে বুঝতে পারলাম। আমি তখন রায়হানকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ সেরে তারপরে দরজাটা খুলে বেরিয়ে এসে আমার সাথে একটু সাক্ষাৎ করো তো। এ কথা বলতে রায়হান বলল, আচ্ছা তুমি যাও, আমি এসেই তোমার সাথে সব কথা শুনবো। তারপরে আমি আসলে দরজার পাশ থেকে না এসে দরজার ওখানে উঁকি মেরে চুপ করে থাকলাম, যে রায়হান খুব অস্থির বোধ করছিল। ঘরের মধ্যে অনলিও একা, কিন্তু কেন এমনটা হচ্ছে, আর কী বা করছে? তারপরে বন্ধুরা, দরজার ছোট্ট ছিদ্র দিয়ে চোখটা বোলাতেই দেখি, বাবা, রায়হান সবে কলেজে উঠছে। ওর কাঁচা বয়স, মাত্রই যুবক একটা ছেলে, কিন্তু এটা কি করছে? হাতে ওটা কি করছো? আর কেমন অস্থিরতা বোধ, আর সামনে মোবাইলটা চালিয়ে কি সমস্ত কি দেখছে? বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো। আমি বুঝে গেলাম তার ওটা যে কি বড় আর কি সুন্দর, আমি এরকম কখনো দেখিনি। যুবক ছেলে তো। দরজার আড়াল থেকে যখন আমি এটা বুঝতে পারলাম, এবং সে যেন ঘেমে কেমন যেন হয়ে গেছে, এর এই পাগলামাটা দেখে না আমার মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হলো, যে আমি যেহেতু এখানে আসছি দ্বিতীয় স্ত্রী হয়ে, আমার স্বামী আমাকে ঠিকঠাক করে সময় দেয় না, অতটা কেয়ারই করে না, কিন্তু আমার বাবার তো টাকা পয়সা আছে, আমাকে তারা যথেষ্ট হেল্প করে। যেহেতু পূর্বের স্বামীকে হারিয়ে আমি বাবার সংসারে এসে বেশ কিছুদিন পড়েছিলাম, বাবা অনেক টাকা পয়সা খরচা করে আবারও এই যে বউওয়ালা স্বামীর ঘরেই আমাকে পাঠিয়েছে। এখন তো আমার টাকা পয়সা সে নষ্ট করছে, উড়িয়ে দিচ্ছে। কি জোর তাসপাশা খেলে বেড়ায় বন্ধুদের সাথে, ঠিকমতো আমার কাছে তো আসেই না, শুধু বড় বউকে সময় দেয়। আর বড় সতীনের ছেলে রায়হান, রায়হানকে একই দেখলাম আমি। তাহলে তো রায়হানের সাথে আমার একটু বন্ধুত্ব করা দরকার, ওর সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে পারলেই আবার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। না, এই সুযোগটা আমি হাতছাড়া করব না। তারপরে কিছু সময় বাদে আমি 2 কদম পিছিয়ে যেয়ে জোরে জোরে পা ফেলে হেঁটে এসে বললাম, রায়হান হলো, একটু দরজাটা খোলো বাবা। কি হয়েছে, কি এমন করছো, দেখি তো, দরজাটা খোলো তো। রায়হান চুপ করে থাকলো, 1 মিনিট কোনো কথাই বলল না। তারপরে যেন রাগান্বিত হয়ে মুখটা যেন কেমন মলিন হয়ে গেছে, চেহারাটা কেমন ঘরমাত্ম। দরজাটা সিটকিনি খুলেই আমার দিকে তাকিয়ে বলছে, এত ব্যস্ত হলে কেন? কোনো কিছুতেই শান্তি পাই না আমি। আমি বললাম, কেন, কি হয়েছে রায়হান? তোমাকে তো ঘরে একলাই দেখছি, তবে অশান্তির আর কী করলাম আমি? তুমি বললে কিছু সময় পরে আসো, আমি তো অনেক সময় পরেই আসলাম। তখন রায়হান বলল, আচ্ছা বুঝলাম তো, কিন্তু আমার এখনও একটু কাজ বাকি আছে, রুমটা পরিষ্কার করতে হবে। আমি তখন বললাম, রায়হান, তোমার রুম তো পরিষ্কার, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? তোমার মাথা নষ্ট হলো নাকি? কি হয়েছে রুমের মধ্যে দেখি? রুম পরিষ্কার করা তো আমার কাজ। বলে, না না, তুমি যাও তো, ভিতরে ঢুকো না। আমি যেন রায়হানকে উপেক্ষা করেই তার রুমের মধ্যে ঢুকে গেলাম। দেখি খাটের পাশে যা কি যে পড়ে আছে। আমি ভাবছি এটা বলা যাবে না রায়হানকে, তবুও বলছে, রায়হান এসব কি? বলছে, ও কিছু না। তখন আমি বললাম, কিছু না মানে?
তোমার চেহারাটা কেমন ঘরমাক্ত, কেমে গেছো, আর তোমার কথার মধ্যে কেমন যেন ঠিক আমি বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো? রায়হান তখন মুখটা ওদিকে করে বলছে, যা হয়েছে হয়েছে, এটা শুনে তোমাদের লাভ কি? তোমাকে বলে কি আর আমার কোনো ফায়দা হবে? হোক মুখে মুখেই যত ভালোবাসা। আমি বললাম, এবার বলেই দেখো না ফায়দা হয় কি না। রায়হান তখন বলে, কি করে ফায়দা হবে? তুমি আমার কি উপকার করতে পারবে বলো? তাই ভালো লাগছে না, নিজে নিজে যা হওয়ার হয়েছে, যাও তো এখান থেকে। আমি আবারও বলছিলাম, রায়হান এটা করলে শরীর খারাপ করে, এসব করতে নেই, বুঝছো না তুমি? তাছাড়া তোমাদের তো এখন যুবক বয়স, এমন আমার এটা একটু হতেই পারে। আচ্ছা রায়হান, তুমি আমার ভালো বন্ধু হতে পারো না? তুমি তো আমার সতীনের ছেলে, কিন্তু এখন তো বড় হয়ে গেছো, তোমার সব কথা আমাকে শেয়ার করতে পারবে? তাহলে আমিও তোমাকে ঠিক বন্ধুত্বের নেই সব কথা শেয়ার করব। তাহলে দেখবে এই যে আজকে যেটা আমি সচক্ষে দেখছি, এই রকম সমস্যার তোমার হবে না, সেটাকে আমি দেখব। রেহান বলছে, তাই তুমি সত্যি বলছো? আমি বললাম যে হ্যাঁ সত্যি বলছি। দেখো তোমার বাবা ওই বাইরে থাকে, এই দেখো আমার বিছনাপাল থেকে ওই 10,000 টাকার বান্ডিল দাঁড় পাচ্ছি না, নিশ্চয় নিয়ে যে কোথাও জুয়ো বা এটা ওটা খেলে মানে মনে হয় পুড়ে ফেলছে। কি বলবো বলো? কিছু বললেই কথায় কথায় বলে তোর বাবার বাড়িতে চলে যা। আমার তো আর ভাল লাগে না, আমি তো এক ঘর ফেরত মেয়ে, সেখান থেকে তো আমার বাবার সাথে বিয়ে করে আবার এই সংসারে আসছি, এখনও শান্তি পাচ্ছি না কিছু। তোমার বাবা তো কখনো আমার সাথে ঠিকঠাক করে মুখ ঘুরিয়ে কথাই বলে না, আবার কখনো কখনো আমার পাওনাটাও সে বুঝিয়ে কোনো কিছু বুঝতেই তো পারছো। আমারও তো একটা হক আছে। তোমার মাকে নিয়ে সে ব্যস্ত থাকে, আমি কোথায় যাব বলো? তাই বলছি, তুমি এই যে এত কষ্ট করে, এই যে এখন তোমার যে অবস্থাটা দেখছি, কি হয়েছে তোমার মধ্যে, আমি তো একটা সবই বুঝতে পারছি, আমি কি বুঝি না? কিন্তু এইরকমভাবে চলো না, এই সমস্ত করলে ভবিষ্যতে তোমার শারীরিক অসুবিধা হবে, পরের মেয়ে আসলে তার জন্য কি রাখবে? তখন রায়হান বলল, ও তাহলে বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, তো দেখি তোমার সাথে এখন থেকে আমার ঘনিষ্ঠ বন্ধুত্বই তৈরি করব। তুমি আমাকে কি সাহায্য করতে পারো এটাই আমি দেখব। তা না হলে যতদিন পরের মেয়েকে ঘরে না নিয়ে আসছি, এই যুবক বয়সে মনটার মধ্যে এমন এমন হলে ঠিক এভাবেই ছেলেরা মানে অনেক সময় সময়টাকে ইয়া করে। যাক, আমারও এটা এই দশা, তুমি কি বুঝে ফেলছো আমার কি হয়েছে? আমি বললাম যে হ্যাঁ। রায়হান, আমি দরজার ফাঁক থেকে উঁকি মেরে দেখেছি তোমার হাতের কর্ম। তুমি যা এখানে বসে যা হচ্ছিল তোমার আর মোবাইলে সব কি দেখছিলে সবই বুঝতে পারছি। এই সমস্ত অপাচে করে লাভ কি? সময়টাকে কাজে লাগাও, একটু সঞ্চয় করতে থেকো, কারো না কারোর এইটার হক আছে তোমার প্রতি। কিন্তু আমি বলি কি, তোমার যদি চলতে এতই কষ্ট হয় তো আমাকে তো কথাটা লজ্জা না করে শেয়ার করতেই পারো। আর শেয়ার করলেই একবার দেখোই না ট্রাই করে, আমি যদি তোমাকে বিষয়ে একটু বাঁচতে সহযোগিতা করি, তোমার অনেক ভালো হবে। তুমি বোঝো না কেন? তখন রায়হান বলল, আচ্ছা নেও নেও, ঠিক আছে, দেখা যাবে। কত মানুষই সাহায্য করে বলতেই শোনা যায়। আমি বললাম, রায়হান তুমি আমাকে চিনো না, আমি তোমাকে সর্বক্ষণ সবসময় চোখে চোখে রাখবো। এখন থেকে আমি আজকে তোমার যা দেখলাম স্বচক্ষে, এতে আর কখনো মানে তোমার কাছ থেকে আমি সরছি না, কারণ আমার মধ্যে অনেক কিছুরই শূন্যতা রয়ে গেছে। রায়হান, এখন তো তুমি বড় হয়েছ, সবই বুঝতে পারবা, আস্তে আস্তে আমি তোমাকে বুঝিয়ে বলবো। তবে আজ আমি চোখে এই রুমের মধ্যে একা একা মোবাইলটা সামনে রেখে তুমি যা দেখছিলে আর হাতে যা করছিলে, এটা কিন্তু খুব বদ অভ্যাস, এটা খারাপ, এর জন্য শরীরও খারাপ হয়ে যেতে পারে। এবং এটা যদি তোমার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু মস্তিষ্ক মধ্যে অনেক মানে বুদ্ধি লোপ পাবে, হারিয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় তুমি থাকবে না। তাই বলি কি, এই সমস্ত বদ অভ্যাস বাদ দিয়ে হাতের গড়ে যেহেতু আমি আছি, তুমি তো আমাকে বললেই আমি অনেক বিষয়ে তোমাকে সহযোগিতা করতে পারি। তাছাড়া তোমার বাবা না আমাকে শুধু বিয়েই করলো, আর কী বা বলবো রায়হান, আসলে সে জন্মে জন্মেছি, আমার কপালটাই খারাপ, ভাগ্যটা ভালো না রায়হান। আগের জন্মে স্বামীর কাছ থেকে যখন সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে বাবার সংসারে কয়েকটা বছর পড়েছিলাম, সে একরকম ছিলাম,
ভেবেছিলাম হয়তো উপরওয়ালা যদি চায় ভালো একটা সংসারে বিয়ে শাদী হলে বাকি জীবনটা সুখেই কাটাই দেব। তোমার বাবার টাকা পয়সা অনেক আছে, ঠিক আছে, কিন্তু তোমার বাবা তো সেগুলো ধরে রাখতে পারে না। হয়তো এতদিনে তার সবই শেষ হয়ে যেত যদি তোমার মায়ের বুদ্ধিটা ভালো না থাকতো। তোমার মা আছে বলে সে এখনও অনেকটা কন্ট্রোলের মধ্যে আছে, তবুও দেখো না তোমার মায়ের কাছে সুযোগ হয়ে ওঠেনি তার। অথচ আমার বিছনার তল থেকেই দেখো কালকে বাবার বাড়ি থেকে আমার টাকা নিয়ে আসছি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনবো বলে। সেই 10,000 টাকা নিয়ে সে বের হয়ে গেছে। শুধু কি তাই রায়হান, তুমি তো হয়তো জানোই না, আমাকে অনেক ক্ষেত্রে সে তার আমার নিজের হক থেকে বঞ্চিত করছে দিনের পর দিন। আমারও যারা ভালো লাগে না রায়হান। আমি কি বলছি তুমি কি বুঝতে পারছো? রায়হান বলো, হ্যাঁ, আমার আর কিছু বাকি নেই, আমি সব বুঝে ফেলেছি। দেখো, আমি অনেক চটি গল্প পড়ি, অনেক গল্প উপন্যাসের বই পড়ি, এই সমস্ত পড়ার আমার ভীষণ অভ্যাস আছে। তো এই সমস্ত পড়তে পড়তে না এই সমস্ত জ্ঞানও কিছু তো আবার আছে, আমাকে বুঝাইতে হবে না। এখন কি করতে হবে তাই বলো, বাকিটা পরে দেখব। আমি বললাম, খুব তাড়াহুড়ো করে কোথাও দেরি করবে না। তোমার বাবার কাছে যাই জিজ্ঞেস করো যে ছোট মায়ের টাকা আনছো নাকি বিছনার তল থেকে 10,000। এই কথাটা জিজ্ঞেস করবে শুধু। সে যদি হা না যায় বলো, সেটা তুমি শুনে চলে আসবে, আর কোনো কথা বলবে না। রেহান বলো, আচ্ছা ঠিক আছে, এ কথা আগে বলো নি কেন? আমি বললাম, বাবা আগে বলবো গাউন করে, তোমাকে রুম থেকে বেরোতে বললাম। তুমি যে কত ব্যস্ত রুমের মধ্যে, আর যেভাবে অস্থিরতা বোধ করে আমার সাথে কথা বলছিল খুবই ব্যস্ত মনে হলো। রায়হান, আমাকে অতটা কাঁচা খুকি মনে করো না। আমি কিন্তু দরজার আড়াল থেকে চলে যাওয়ার নাম করে ওখানে দাঁড়িয়ে উঁকি মেরে দরজারে ছোট্ট ছিদ্র দিয়ে তোমার সমস্ত কিছু কি করছো আর কি হচ্ছে সব স্বচক্ষে দেখছি রায়হান। একথা শুনতে রায়হানের মুখটা না মাটির দিকে নিচু করে ফেললো আর বলছে, তাই, আচ্ছা ঠিক আছে, কাউকে বলো না। এটা আসলে এইভাবে আমি অনেক দিন ধরে চলছি, ভালো লাগে না, কি করব। আমি বললাম, এখন থেকে তোমার ভালো লাগার ব্যবস্থাটা আমি করে ফেলবো। আগে যে কাজে তোমাকে হুকুম করলাম ঠিক সেখানে যেয়ে আমার কাজটাকে করে এসো। তখন রায়হান তাড়াহুড়ো করে ওর বাবার কাছে চলে গেল। ওখান থেকে ফিরে এসে কিছু সময় বাদে বলল, বাবা রাগার নেতো পাশে আমাকে বলে ওঠো, আরে এনেছি তো কি হবে, বইয়ের টাকা কি স্বামীরা নেয় না? তুই বাড়ি চলে যা, যাই বল আমি টাকাটা নিয়েছি, খরচা হয়ে গেছে। আমি বাবার কোনো কথা উত্তর না দিয়ে চলে এসেছি। বা রাহানের এই কথা শুনতেই তখন চিন্তা করলাম যে যাক, টাকার তো খোঁজ পাওয়া গেল, আমার স্বামী নেছে। আমি তো জানি আর সে টাকাটা দিয়েও তুলেছে, ও টাকা আর ঘরে আসবে না, ও এমনিতেই খরচা করে উড়িয়ে দিবে। তারপরে তো স্বামী বিকেল হলো বাসায় ফিরল, বললো, কিরে কটা টাকা নিয়েছি বলে আমার ছেলেকে জানিয়ে আমার কাছে ওই বন্ধুদের সামনে পাঠিয়ে দিলি। আমি বললাম, দেখো, অন্তত টাকার খোঁজটা তো করা দরকার ছিল আমার, যে টাকাটা আমি বিছানার তলে রাখলাম, টাকাটা গেল কই? তুমি নিয়েছো, তোমার কি উচিত ছিল না আমাকে একটা বার জানিয়ে টাকাটা নেবে? এখন তুমি আমার হাজবেন্ড, একথা তো আর বলতে পারি না যে চোরের মতো করে চুরি করে নিয়ে গেছো। তখন বলো, টাকাটা আমি নিয়েছিলাম, আর তোকে যদি বলতাম হয়তো তুই দিতি কি না দিতে আমি জানি না, তবে এখন তো জানতে পারলি টাকাটা আমার খরচা হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ তা তো হবে, সেটা আমি জানি, তোমার হাতে টাকা গেলে কি আর টাকা ফেরত পাওয়া যাবে? তবে শোনো, টাকাটা নিয়ে আসছিলাম আমার ব্যক্তিগত কয়েকটা জিনিস কিনবো বলে। তুমি তো টাকা পয়সার মালিকই হয়েছো, সবই তো বড় বউয়ের হাতে। আমার প্রতি তো আজকাল তোমার কোনো খেয়ালই নেই, ঠিক মতো কাছেও আসো না, খোঁজ খবরও নাও না। আর তোমার কাছে নিজের প্রয়োজনও চাইবই বাকি, আমার সাথে কি আর কথা বলার তোমার সময় হয়? তোমাদের সংসারে আসার পরে 3 বেলা দুটো ডাল ভাত খেয়ে কোনো রকম এই বিল্ডিংয়ের ছাদনার তলে একটু মাথাটা ঘোরা জায়গায় করেছি শুধু। কিন্তু আমি যে তোমার দ্বিতীয় স্ত্রী, আমার যে একটা অধিকার আছে তোমার প্রতি, তুমি কি সেটা পালন করতেছ? আমার স্বামী বলো, না তা করিনি, তবে সবসময় মানুষের মন এক থাকে না, এত কথা বলিস না তো, দুটো ভাত দে। আমি বললাম, কেন? ওর রাহানের মায়ের কাছে যে ভাতটা চাও না? বল, কেন তোর কি হলো? আমি বললাম, শুধু ভাতটা দেওয়ার সময় আমি, কিন্তু রাতে বাইরে থেকে ফেরার বেলাতে একটাবারও আমার খোঁজ নাও না। চুপ করে রাহানের বাড়ির মার ঘরে ঢুকে ওখানে উঁকি মেরে সারাতটা পোহায় দাও।
আমি যখন তোমার অপেক্ষা করতে করতে বুঝতে পারি যে তুমি ওখানে শুয়েছ, চুপচাপ একলা থাকি। এভাবেই যদি করবে তাহলে আমার বাবার সংসারে আমার তারাই ভালো ছিল। আমিও তো একটা মেয়ে, আমার ছেলে পেলে হয়নি, যুবতী বয়স, কিসে কম আছে আমার যেটা তোমাকে আমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারিনি? তুমি সারাক্ষণ আমার সাথে এরকম পর করে চলো, মনে হয় আমি তোমার সম্পর্কের কেউই কিছু না। তখন আমার স্বামী বলল, আসলে কি যে বলি রে, তোর সৌন্দর্যের রূপে পড়ে আমি তোকে বিয়ে করছি। আমার টাকা পয়সা ছিল রে, কিন্তু নিজের ভুলে আমি এই জীবনে বন্ধুদের সাথে জুয়া, এটা সেটা নানান কাজে খরচা করে ফেলেছি। আমি বললাম, দেখো এখনো সময় আছে, এই সমস্ত কাজ থেকে ফেরত আসে, তা না হলে তোর বাড়ি, এই যে ভিটা বাড়ি, কিচ্ছু থাকবে না, সব চলে যাবে। একটু ছেলে পেলে নিজেরও তো আছে তোমার, এদের ভবিষ্যতের চিন্তা করে নিজেকে একটু শুধরিয়ে নাও। তাছাড়া আমার প্রতি কি করবে না করবে আমি জানি না। এ কথা বললে বলো, হয়েছে হয়েছে, অনেক বলছিস, ভাত দে। তাকে খাওয়ার বেরিয়ে দিলাম, সে খাওয়া দাওয়া করে চুপ করে উঠে চলে গেল। তখন ঠান্ডা মস্তিষ্কে আবারও বললাম, দেখো কালকে আমি শহরে যেতে যাচ্ছি, খুব প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনবো নিজের জন্য। কটা টাকা বাবার কাছ থেকে চেয়ে নিয়ে আসছিলাম। সত্যি কি টাকাগুলো সব খরচা করে ফেলেছ? তখন স্বামী বলল, হ্যাঁ সব টাকায় খরচা হয়ে গেছে, অর্থাৎ হেরে গেছি, কি করব, নাই, তোকে অন্য একটা সময় অন্য জায়গার থেকে ব্যবস্থা করে এনে দেব। আমি কোনো কথা বললাম না। সে বাইরে আবারও তার বন্ধুদের সাথে চলে গেল। কিন্তু রায়হান হঠাৎ করে পড়াশোনা শেষ করে রাত 11টার দিকে আমার দরজায় এসে নক করে বলল, ছোট মা দরজাটা একটু খোলো তো। আমি বললাম, রায়হান? বলছে, হ্যাঁ। আমি ওর কথা আওয়াজ পেয়ে দরজাটা খুললাম, দরজার মধ্যে ঢুকে পড়ল। বলছে, বাবা তো আজকে তোমার টাকাগুলো নিয়ে সব শেষ করে দিয়েছে, বাবা যে কবে ভালো হবে, জুয়া খেলা অভ্যাসটা তার গেল না। আমি বললাম, রায়হান থাক, ও কথা তোমার ছোট মানুষ বলার দরকার নেই, তোমার না বাবা, আর কাউকে এই সমস্ত কথা বলো না। সে নেশে আমারটা নেয়ার তার অধিকার আছে, আমি তার স্ত্রী। যা হোক সেসব কথা বাদ দাও তো। আমি তোমাকে যেটা বলছি, বাপে এটা যা শুরু করছো, এক একজনের এক একটা অভ্যাস। এ কথা শুনতে রায়হান বলল, আমার আবার কি হলো, আমি কি করলাম? আমি তখন বললাম, কেন? তোমার বাবাকে ডাকতে পাঠানোর সময় তোমাকে যে অবস্থা যা করতে দেখেছি, এটাও তো একটা বদ অভ্যাস রায়হান। ওই কাজ থেকে ফেরত আসতে হবে, নিজেকে শুধরায় নাও। প্রয়োজনে আমাকে কিছু বললেই তো পারো। আমি যদি তোমার এ বিষয়ে একটু সহযোগিতা করতে পারতাম, তাহলে ওই সমস্ত কোনো কিছু দরকার হতো না। বুঝছো না কেন তুমি? রায়হান বলল, দেখো বাবা মা ঘুমিয়ে পড়েছে, বাবা কিন্তু বাড়িতে চলে আসছে, মায়ের রুমে গেছে। আমি যখন বুঝতে পারলাম সবাই নিশ্চিতই হয়ে গেছে, তাই এই রাত 11টা বেজে গেছে, আমার পড়াশোনা শেষ, আমি এখন ঘুমাইতে যাব। চিন্তা করলাম তুমি কি যেন একটা লুকাচ্ছ আমার কাছে, বলতে চাইছিলে, তাই তো তোমার কাছে আসলাম। বলো এখন কিভাবে তুমি আমাকে এই বদভ্যাস থেকে একটা স্বাভাবিক জীবন দান করতে পারবে, কিভাবে? আমি বললাম, রায়হান তুমি কি আমার কষ্ট বুঝবে? আমি তো ভীষণ কষ্টে আছি। রায়হান বলল, কি এমন কষ্ট তোমার? আমাদের বাড়িতে তো তিনবেলা খাচ্ছ, দাচ্ছ, ফিরছ, ঘুরছ। তাছাড়া তোমার বাবা তো অনেক টাকা পয়সা আলা মানুষ, বাবা তোমাকে ঠিকঠাক টাকা দেয় না বটে, তবে তোমার বাবার বাড়ি থেকে তো মাঝে মধ্যে গিয়ে টাকা পয়সা নিয়ে এসে নিজের জীবনটাকে কোনোরকম চালাচ্ছ, ভালোই তো আছো, চিন্তা কিসের? তখন আমি বললাম, রায়হান আমার স্বামী আছে, কিন্তু আমি যখন বাবার কাছে টাকা চাই, বুকটার মধ্যে ধরপড় করে। বাবা যদি কথায় কথায় বলে ফেলে একবার যে তোর তো স্বামী আছে, তোকে বিয়ে দিছি, বারবার তোকে টাকা দিতে হবে কেন, কি করবে তখন বল? এই জন্য ভয় লাগে। তাছাড়া যখনই টাকা পয়সা নিজের জন্য আনি, তোর বাবা নিয়ে সব খরচা করে ফেলে দেয়। কি বলবো, এ কথা বললে জাত যাবে। শুধু কি তাই, রায়হান তোমার বাবার সাথে বিয়ে হওয়ার পরে হাতে গোনা কয়েকটা দিন সে আমার কাছে রাত কাটিয়েছে। তারপরে আমার তো একটা লাইফ, একটা জীবন আছে, আমার একটু চাহিদা আছে, ইচ্ছে আছে। আমি একটা যুবতী সুন্দরী মেয়ে,
কোনো এক কারণে আমার আগের স্বামী নেশা করছিল বিধায় সেখান থেকে স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে এসে 2-3 বছর বসেছিলাম। কিন্তু বাবা যে কেন তোমার বাবার সাথে পাঠালো বুঝলাম না। এখানে এসেও তো তাকে আমি ঠিকঠাক মতো পাই না প্রয়োজন সময়। তাই বলছিলাম যদি তুমি আমাকে এ বিষয়ে একটু সহযোগিতা করতে, মানে আমার কখন কি প্রয়োজন হয় না হয় এই আর কি, তাছাড়া কিছু না। রায়হান আমার কথাই কিছুটা অনুমান করতে পারলো আর বলল, ও তাই, হ্যাঁ এখন বুঝতে পারছি। আরে এর জন্য চিন্তা করো কেন, আমি এই বিষয়ে খুব অজ্ঞ আছি জানি। তুমি চিন্তা করো না, একটাবার আমাকে ডাকলেই তো আমি কুট করে তোমার কাছে চলে আসব। তোমাকে আমি সার্বিক সহযোগিতা করব, কোনো টেনশন করো না। বাবা যেভাবে চলে চলুক, এটা কি তার কাজ? এরকম চলা কি ভালো হচ্ছে তোমার সাথে এই ব্যবহার করা? ঠিক বুঝলাম না। আমি তখন বললাম, রায়হান তোমার অতটা বুঝতে হবে না, তুমি সবে মাত্র হাই স্কুল পেরিয়ে কলেজে উঠছো তো। কলেজ লাইফে ছেলেরা আস্তে আস্তে 1.5 বছর গেলে না সব বুঝে পাক্তা হয়ে যায়, তুমিও বুঝতে পারবে। রায়হান কথার মধ্যে বলে উঠল, আমাকে আর বোঝাতে হবে না, তুমি যেহেতু আমার সব কিছু বুঝেই ফেলছো আর আমার প্রাইভেসি তুমি দেখেই ফেলছো, আর কি বলবো। তবে এটা কি করবো আমি জানি না। তখন আমি বললাম, রায়হান কি জানতে হবে, দরজাটা লাগাই দাও। একথা বলতে দরজাটা রায়হান যায় ভিতর থেকে এটা লাগিয়ে দিল। বললাম, তুমি এখানে চুপচাপ বসো, তোমার সাথে আবার অনেক কথা আছে। আচ্ছা তোমার কেমন মেয়ে দেখতে পছন্দ? একথা বলতে রায়হান বলে, ঠিক তোমার মতো, জানো তুমি কি সুন্দর, মোটাসোটা ফর্সা, এত বড় বড় মাথায় কালো কেশ, কি হরিণী দুটো টানা টানা চোখ দুটো তোমার, গোলাপি রানা তোমার দুটো ঠোঁট, আর কি সুন্দর তোমার মাঝে মাঝে না তোমার ইসমাইল হাসি, এত মিষ্টি হাসিটা আমার দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। ভাগ্যিস বাবা তোমাকে তৃতীয় বউ করে বাড়িতে নিয়ে আসছে, তাই দূর থেকে দেখে ভালো লাগে তাই বললাম আর কি। আমি বললাম, তাই আর কিছু? রায়হান বলল, আর কিছু সেটা কি করে বলবো, সেটা আর বলতে যাচ্ছি না। আমি বললাম, কেন রায়হান? মনের মধ্যে কথা চাপা রাখতে হয় না, যেটা ভালো লাগে সেটা বলতে হয়, প্রকাশ করতে হয়, তাহলে নিজের মনটা একটু হালকা হয়, বোঝো না তুমি? রায়হান বলল, আচ্ছা তোমাকে একটা কথা বলি তো, তুমি আমার একটা কথা রাখবে? আমি বললাম, কথা তোমার সব শুনবো বিদায় তো। বললাম যে এখানে দুদণ্ড বসো, দুটো কথা শেয়ার করি। রায়হান কথায় কথায় বলে উঠল, আমি তোমাকে সাজুগুজু অবস্থায় দেখতে চাই। তোমাকে তো কখনো রূপসজ্জা করতে দেখিনি, একটু সাজুগুজু করতে দেখিনি। তোমার তো সাজুগুজু করার মতো কত কিছুই ড্রেসিং টেবিলে এখানে ওখানে পড়ে থাকে, এভাবে নিজেকে এলোপাতারি করে রাখো কেন? তোমার যে রূপের বাহার, অথচ একটু যত্ন নাও না। বললাম, রায়হান এটা কার জন্য করব, কাকে দেখাবো? আমার তো দেখার মানুষ নেই, থেকেও নেই। তোমার বাবা তো ঠিকঠাক করে আমার কাছে সময়ই দেয় না। থাক, এসব কথা যাইতে চাচ্ছি না রায়হান, তুমি তোমার কথা বলো। তুমি কি আমাকে সাজুগুজু অবস্থায় দেখতে চাও? রায়হান বলো, হ্যাঁ, মানে তোমাকে তো কখনো দেখিনি, সেই নতুন বউ হয়ে যেদিন এই বাড়িতে আসছিলে সেদিনই শুধু দেখেছিলাম, তবু আবার ঘুমটা পড়েছিলে তুমি, অতটা ভালো করে দেখার সময় হলো কই? আমি বললাম, ঠিক আছে রায়হান, একটু ওয়েট করো। তারপরে রায়হানকে বসিয়ে রেখে না, রায়হানের ইচ্ছাটা পূরণ করার জন্য ইচ্ছে মতো আবার ঘরের সব ছিল, আমি সাজুগুজু করলাম, মানে কেমন যেন একটা আলপনা আঁকার মতো ইচ্ছে হলো। তাই কি যেন একটা পাগলামো বন্ধুরা, তাই না? মানে নিজের ইচ্ছায় খুব সাজুগুজু করলাম, একটু মেকআপ টেকআপ, একটু এটা সেটা, ঠোঁট দুটা লিপস্টিক নিয়ে একটু রাঙা করলাম, তারপরে এটা সেটা করে চুল টুল খুব সুন্দর করে গুছিয়ে বেঁধে একটু নতুন শাড়ি পরলাম রায়হানের সামনেই, অনেক কিছুই করলাম। করার পরে তারপরে বললাম যে, রায়হান তুমি এখন আমাকে এখানে বসে 10 মিনিট আমার মুখের দিকে তাকিয়ে তুই ভালো করে দেখো। কখনো বলে তুমি আমার রূপসজ্জা এই রূপটা দেখোই নি, দেখো আজ প্রাণ ভরে দেখো। রায়হান বলল, তাই ঠিক আছে। সত্যি রায়হানটা আমার পাশে বসে কি সুন্দর করে একদিনে আমার দিকে অনেক সময় তাকিয়ে থাকলো, কিন্তু হঠাৎ করেই ওর ভিতরে কি আবেগের জন্ম হলো আমি জানি না,
ঝটকা একটা টান দিয়ে বুকে জড়িয়ে ধরে রেহান আমাকে বলো, এত রূপবতী সুন্দরী মেয়ে আমার জীবনে আমি খুঁজে পাবো তো? আমি তখন বললাম, রেহান ছাড়ো, হ্যাঁ তুমি অবশ্যই পাবে, তবে মন থেকে চেয়ে দেখলেই তো হয়। রেহান বলল, কেন? চাইলে কি এটা হাতের মোয়া যে আমার কাছে চলে আসবে? তখন আমি বললাম, কেন? হঠাৎ করে তো না জেনে না অনুমতি নিয়ে বুকে টেনে নিয়েছ, এইভাবেই কাউকে জায়গা দিলেই দেখবে সে তো আরো আপন হয়ে যাবে। ব্যাপারটা রেহান ঠিক বুঝে ফেলল, বলল, তাই? আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। কিন্তু দেখো, আমি যাকে চয়েস করব মনে মনে, সেই চয়েসটা ঠিক তোমার চেহারার সাথে যেন হুবহু মিল হয়, তাহলে তাকে আমি জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেব। তাছাড়া এই জীবনে ইচ্ছা করে না কাউকে বিয়ে শাদী করব। আমি বললাম, তাই? রেহান, আমার একদম ভালো লাগছে না তোমার কথা শুনে। রেহান বলল, কেন? আমি বললাম, আচ্ছা তোমার নিজের সম্পদ তুমি কেন অপচয় করো রেহান? যেটা একটু গভীরে যেতে শুরু করলাম। রেহান বলল, ওহো সে কথা ছাড়ুন তো, আমার এসব কথা বলতে লজ্জা লাগে, কেমন করে বলবো? আমি বললাম, ও এই সমস্ত করতে লজ্জা করে আর বলতে করতে লজ্জা করে না আর বলতে লজ্জা করে না? রায়হান বলল, কি করে বলবো? তুমি কিছু বলবে না তো? আমি বললাম, আমি শোনার জন্যই তোমাকে বলছি, কি বলবো আমি তোমাকে? আর তোমাকে এই অভ্যাস ছাড়তে হবে, শরীর খারাপ করবে। পরে ভবিষ্যতে যখন ঘরে বউ নিয়ে আসবে তাকে কি উপহার দিবে? পরে মেয়ের হক তুমি নিজে আসতে অপচয় করে নষ্ট করছো কেন? আর এই সমস্ত অশ্লীলতা, এই সমস্ত ভিডিও, এই সমস্ত কোনো কিছু দেখবা না। আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবা। যেন রায়হান আমার এই সমস্ত টাস কথা শুনে তখন থমকে গেল আর বলল, তুমি এমন করে বলছো আর এত কিছু কি করে জানলে তুমি? আমি বললাম, রায়হান, আমি সবই বুঝতে পেরেছি। ছেলেদের যেমন এরকম একটা বয়সকালে এরকম একটা সময় যায়, মেয়েদের বেলাও ঠিক এরকমই হয়, কিন্তু মেয়েরা কাউকে বলতে পারে না। তখন রায়হান বলল, তো এটার প্রতিকার, এটাকে দূর করতে হলে কী করব? আমি বললাম, তা আমি জানি না, তবে আমার কাছে তোমার কোনো নিষেধ নেই। তবে আমি তোমাকে ভালো বুদ্ধি দেব, ভালোভাবে চলার জন্য আদেশ করব, তুমি সেভাবেই চলবে। তোমার কোনো কিছু দ্বারা তোমার শারীরিক ক্ষতি হোক সেটা আমি চাইবো না রায়হান। রায়হান বলল, ঠিক আছে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, এখন আমি যাই। বেশ, আজকে ভালোই তো মজা হলো, তোমাকে সাজুগুজু অবস্থায় দেখতে চাইলাম, কথাই কথায় তুমি টাচ করে সাজুগুজু করে আমাকে দেখাইলে, প্রাণটা জুড়াই গেছে। এখন থাকো, যাই, আমি একটু ঘুমাবো, সকালে আবার কলেজে যেতে হবে তো। রায়হানকে তখন বললাম, ও বাবাও যেমন নিজের কাজের অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলে যায়, রায়হান তুমিও তো যাও, আমি একলাই সময়টা কাটবে আমার। রেহান যেন থমকে দাঁড়িয়ে গেল আর বলল, তো কি বলবো আমি, সাহসে খোলাই না। তাছাড়া তুমি যেভাবে আমাকে আদেশ উপদেশ করছো, তোমাকে সব কিছু বলতে আমার ভীষণ ভয় লাগে, অতটা বন্ধুত্ব আমার সাথে বুঝে তোমার হবে না। আমি বললাম, রায়হান, ওটা কথার কথা ছিল, কিন্তু আসলেই তোমার সাথে আমার একটা ফ্রি সম্পর্ক তৈরি করা দরকার, তুমি একটা ভালো ছেলে। রায়হান বলল, ঠিক আছে, তো কি আমি কি এখানে বসবো না আমি আমার রুমে যাব ঘুমাবো? তখন আমি বললাম, ঘুমাবো, তবে আজকে আমি তোমাকে যেতে দিচ্ছি না, তুমি এখানেই ঘুমাবে। তারপরে এ কথা শুনতে রেহান বলল, তাই? বাবা আসবে না তো? আমি বললাম যে তোমার বাবাকে আসলে তোমাকে এ কথা বলতাম। দেখো রেহান, নিজেকে ভীষণ একা একা লাগে, যত রাত গভীর হয় ততই যেন নিজেকে ভীষণ একা লাগে। এটা কথা বলার মানুষ নাই, মোবাইলে এমবি থাকে না, তোমাদের বাড়ির ওয়াইফাই ঠিক মতো এই রুমটা আটকে দিলে আর নেটওয়ার্ক পায় না, কারোর সাথে মোবাইলেও কথা বলতে পারি না, কি করব? তখন রায়হান বলল, তাহলে কি কগুনটায় থাকতে হবে? আমি বললাম, তোমার যত সময় ইচ্ছা তুমি এখানে থাকো তো, শুধু যাওয়া যাওয়া যাওয়া, এত যেতে হবে কেন? রায়হান বুঝতে পারলো ব্যাপারটা। রেহানকে বললাম, শোনো রেহান, তোমার একটা ইচ্ছা আমি পূরণ করেছি, তুমি আমি দেখতে চেয়েছো, সাজুগুজু করতে আমার কষ্ট হয়নি, শুধু তোমার ইচ্ছাটা তো আমি পূরণ করতে পেরেছি, এমন করছো কেন? সবাই স্বার্থপর হয়ে গেলে আমার কি হবে? রেহান যেন আমার কথাটা তখন পুরোপুরি বুঝে ফেলল। তারপরে অনেক সময় থাকা কথার চলে
অনেক কিছুতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তারপরে রায়হান হঠাৎ করে আমার পাশে এসে বসে ওর মনের মধ্যে যা ছিল, অনেক কিছুই হয়েছিল, আমারও ভীষণ ভালো লেগেছিল। তখন রায়হানকে বললাম, কেন এই এত ঘন্টার পর ঘন্টা থেকে হঠাৎ আসল জায়গায় তুমি পাটা রাখলে? এই যে হলো, তো এইরকম মাঝে মধ্যে যদি তুমি ওই যে সেদিন রুমে যা দেখলাম, এটা ওই সমস্ত সম্মুখীন না হয়ে যদি এভাবে আমার কাছে এসে একটু কথা টাটা বললে বা এই সমস্ত একটু আমারও ভালো লাগে, আর তুমিও তোমারও ভালো হলো, এসব দরকার হলো না, একটু আসলেই তো হয়। রায়হান বলো, তাই সত্যি বলছো তুমি? আবারও নেক্সটে যদি কখনো এরকম হয়, তোমার পাশে এসে একটু কথা বলার সুযোগ হবে তো? তুমি আমাকে যদি এরকম সুযোগ দাও, ব্যাস আজকে থেকে আমার একটা ভালো বান্ধবী, আমি তো একটা ভালো বন্ধু, ফ্রেন্ড হয়ে গেলাম। আমি বললাম, ঠিক আছে। তাছাড়া বন্ধুরা, রায়হান একটা সবেমাত্র গড়ে ওঠা যুবক ছেলে। ও সব কিছু যেন কথাবার্তা বা ওই সমস্ত সব মিলে আর প্রাণটা ছুড়ে গেছে, প্রাণটা ভরে গেছে। এত সুন্দর ওর সব কিছু না, কথার মধ্যে মানে সব কিছুর মধ্যে একটা মানে আর্ট আছে, সুন্দর একটা ভাব আছে। এইভাবেই ওই বাড়িতে রায়হানের সাথে আমার জীবনটা চলতে লাগলো। রায়হান কথায় কথায় বলতো, তুমি একটা সুন্দরী রমণী। আমি ওই আসল সুন্দরী চেহারাটাকেই ভালোবেসেছি, কিন্তু আমার বাবা কেন যে তোমার জীবনটাকে নষ্ট করলো আমি জানি না। এটাও তার উচিত হয়নি, আর যা করছে তার প্রতি তোমার যা হক আছে সে জীবনে বুঝি পালন করবে না। কারণ আমার মা একটু অন্য টাইপের মানুষ। নিজের স্বামী বিয়ে করছে তখন বাধা দেয়নি, নিজের থেকেই বিয়ে দিল, অথচ আজকে তার কাছ থেকে স্বামীকে একটু আড়াল হতে দেয় না। অন্য মেয়ের বেলায় কি হচ্ছে আমার মাও একটু চিন্তা করলো না। তোমার কষ্টটা যেহেতু আমি বুঝতে পেরেছি, এখন থেকে যতটা দিন আমি সম্ভব হয় তোমাকে এ বিষয়ে সহযোগিতা করে যাব। এইভাবে রায়হান অনেকটা বছর আমার সাথে রায়হানের সম্পর্কটা টিকিয়ে রাখলো বা চলতে লাগলো। হঠাৎ করে একদিন ওর বাবার চোখে পড়ে গেলাম। সেদিন ওর বাবা রায়হানকে জিজ্ঞেস করলো, কিরে আজকাল পড়াশোনা বাদ দিয়ে তোর ছোট আম্মুর সাথে কিসের এত গল্প করিস? আমি বললাম, বাবা, ছোট মা ভীষণ একলা থাকে দিনের পর দিন, কিন্তু তুমি ছোট মাকে এই সংসারে নিয়ে আসছো তোমার স্ত্রী হিসাবে, কই তাকে তো কখনো তুমি সময় দাও না, তার কথা শোনো না, তার পাশে দাঁড়াও না। সে কি দাসীবাদী হয়ে তোমাদের সংসারে কাজ করার জন্য আসছে? তাহলে তো একটা কাজের বিটি রাখলেই পারতে। কি দায়িত্ব পালন করছো তার উপরে তুমি? না দিচ্ছ নতুন পোশাক আশাক কিনে, শুধু 3 বেলা 3 মুঠো ভাত সে তো খায়, আর কি খায়? সেটা একটা কাজের মেয়েকে রাখলে সেও তাই খেত। আর সংসারের সমস্ত অগোছলক কাজগুলো সে একলা হাতে করে। মাতে একদম তুমি একে নিয়ে আসার পরে একদম বেঁচে গেছে এক বাসা। তখন রায়হানের বাবা বলল, তুইও এ কথা জেনে গেছিস? কে বলছে? ছোট মা তোকে সব শেয়ার করছে? আচ্ছা ঠিক আছে, লজ্জা দিস না রে বাবা, নিজের মন মানসিকতার আজকাল ভালো নেই। আর পড়াশোনার কি খবর, রেজাল্ট কি কেমন হচ্ছে? আমি বললাম যে বাবা, আমার রেজাল্ট ঠিকই আছে, আমি পড়াশোনায় খুব মনোযোগী। তবে তুমি কিছু মনে করো না, ছোট মায়ের প্রতি একটু সুদৃষ্টি রাখো। সে পরের মেয়ে, সে অঘর ফেরত মেয়ে, তাকে তোমার সংসারে নিয়ে আসছো। আজ পর্যন্ত কি তাকে তুমি খুশি করতে পেরেছ তার মনের দিক থেকে? সে কোনো উত্তর দিল না। এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তারপরে আমাকে আমার হাজব্যান্ড বলল, কি ব্যাপার? আমার রায়হানের সাথে তো বেশ ভালোই কুটুর কুটুর করে আলাপ করো, হাসাহাসি করো, এতে কি হচ্ছে না? আবার ছেলের কাছে আমার সব কথা শেয়ার করতে হবে? আমি বললাম, কি করব, মনের কথাটা কাকে বলবো? তুমি তো আমাকে একদম সময় দিচ্ছ না। রাত হলেই বাইরে থেকে ফিরে আমি জানতেই পারিনি যে আমার স্বামী কোন কোথায় ঘুমালো। একটাবার জিজ্ঞাসা করলো না আমি খাইছি কি না খাইছি? এটা কি আমার জীবন হলো? স্বামীর মুখে কথা নেই, টাস করে সামনের থেকে দূরে সরে গেল। তারপরে রায়হানের সাথে এইভাবেই আমার অনেকটা দিন যাওয়ার পরে এক পর্যায়ে রায়হানের আব্বু মারা যায় হঠাৎ করেই। সাংসারিক টেনশন, আবার মানে তার এই জুয়া বা এই সমস্ত খেলার অভ্যাস ছিল, বন্ধুদের সাথে বাজে আড্ডা দেওয়ার অভ্যাস ছিল। কি হলো জানি না, ঠিক হঠাৎ করেই সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপরে
রেহানও এই সংসারের বড় ছেলে, কি করবে, একটাই ছেলে। এখন ওর মা রেহানকে নিয়ে আলাদাভাবে চলতে থাকে, আমার জন্য আলাদা করে দেখতে লাগলো। আমার যেহেতু সন্তানাদি হয়নি, এই জীবনে স্বামী আমাকে সময় দেয়নি, আমি বা কোথায় যাব। কিছুটা দিন অপেক্ষা করতে করতে দেখি যে রেহানের মা এমন একটা ভাব শুরু করলো যেন ওই সংসারের আমি কেউই না। হঠাৎ করে কোন দাবিতে ওই সংসার ধরে থাকবো, ভালো লাগে না। আবারও আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম। কিন্তু রায়হান কয়েকটা দিন যাওয়ার পরে যেন ও আর আমাকে ছাড়া থাকতেই পারছে না। ও আমার এতটা ভালোবাসায় আবেগে পড়ে গেছে। তারপরে হঠাৎ করে একটা মাস অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করে দেখলাম রায়হান আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রায়হান, হঠাৎ তুমি এখানে? ধ্যান বলো, কেন তুমি চলে আসছো? আমি জানি ওই সংসারে তোমার আর কোনো অধিকার নেই, বাবা মারা গেছে, ভালো কথা, তোমার তো সন্তান আদি নেই, তুমি কোন পরিচয়ে থাকবে এই তো। কিন্তু আমরাও তো মানুষ, আমাদের মায়ের পরে কি তুমি একটাবার থাকতে পারলে না? আমি তখন বললাম, রায়হান মনে হলো স্বামীটা মারা যাওয়ার পরে তোমার মা আর আমাকে চিনেই না। সব কিছু চাবি কাটি, সংসারের যা কিছু সব তোমার মায়ের হাতে, আমার হাতে কোনো কিছু তোমার বাবা দিয়ে যায়নি। কি করবো, ওভাবে জীবন কাটানোর চেয়ে আমার বাবার বাড়িতে থাকাই ভালো। তখন ধ্যান বলল, তোমাকে আর তোমার বাবার বাড়িতে থাকতে হবে না, আমি তোমার সাথে জীবনের একটা শেষ কথা শেয়ার করতে এসেছি। আমি একটা বিবাহযোগ্য ছেলে, মাস্টার্স পাই কমপ্লিট করা হয়ে যাচ্ছে আমার। তাই বলি কি, তোমার জীবনের এত কষ্ট আমি আর সইতে পারছি না। এমনিতে এক ঘর জীবনে মেরে এসে আমার বাবার সংসারে গিয়েছিলে, সেখানেও এই জীবনে সুখ পাওনি, কয়েকটা বছর অতিবাহিত করছো। এখন আমার বাবাটাও জীবন থেকে চলে গেছে, আমিও বাবা হারা সন্তান। কিন্তু তোমার একটা ভাবতে গেলে মনে হয় যে তোমার মতো এইরকম একটা নিষ্পাপ মেয়েকে আবারও কে নিয়ে কে কী হাল করবে। আমি জানি তোমার বাবার টাকা পয়সা আছে, হয়তো টাকার গরমে আবারও আমার বাবার মতো এরকম বৌয়াল আর আবার অন্য কোনো সংসারে তোমাকে গুছিয়ে দিয়ে তারা এক বাচ্চা বেঁচে যাবে। সেখানে গেলেই কি তোমার সুখ হবে? সেখানে গেলে তোমার স্বামী হয়তো কথায় কথায় বলবে, দুঘর মেরে এসেছিস, আবার এখানে আমার কাছে কি চাস? তখন তোমার ওটা শুনতে কি ভালো লাগবে? আমি বললাম, না, একদম ভালো লাগবে না। আর রেহানের প্রত্যেকটা কথাই যেন আমার আত্মার মধ্যে একদম গিঠে যাচ্ছে। রেহান আজ এত বড় বড় ভারী ভারী কথা বলছে। আমি তখন রেহানকে বললাম, রেহান কি করবো, এছাড়া যে আমার কোনো গতিই নেই। তখন রেহান বলল, সত্যি করে একটা কথা বলো, দুইটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, তুমি কি আমার বংশ গোত্র কোনো সূত্রে কি তুমি আমার আপনজন? বললাম যে না, কেন? রেহান বলল, হ্যাঁ, আমি তোমার কাছে এটাই শুনতে এসেছি। তুমি আমার কে হও? বলছে, আমি তোমার কিছুই লাগে না, আমি পরের মেয়ে, তুমি পরের ছেলে। যাকে দিয়ে সম্পর্ক ছিল, ধর্ম সম্পর্ক, সে তো বেঁচেই নেই। তুমি তো এখন তোমার মতো লাইফ, আমার মা আমার মতো লাইফ, তোমার জীবনে কি আর কিছু আছে? তখন আমি বললাম যে না রায়হান, আমার জীবনে কিছুই নেই, তোমরা এখন পর। তখন রেহান যেন কথাটা বলার একটা সুযোগ হলো। রেহান বলে ফেললো, আমি যদি তোমার বাকি জীবনটার দায়িত্বটা নিয়ে সারা জীবন পার করে দিতে চাই বা পার করে দিই, এ বিষয়ে কি তোমার কোনো আপত্তি আছে, কোনো অভিযোগ আছে? তখন আমি বললাম, রেহান এ কি বলছো তুমি? এটা কি সমাজ বা সমাজের মানুষ বা তোমার মা, সে কি মেনে নেবে? তার তুমি না একটা সন্তান, তোমার মায়ের ইচ্ছেটা তুমি পূরণ করো, ভালো একটা অবিবাহিত সুন্দরী রমণী মেয়েকে বউকে নিয়ে যে মায়ের সংসারে সংসার করো। আমার মতো এরকম একটা অপদার্থ, এরকম একটা ডাস্টবিনের গেট, নোংরা, এই সমস্ত তোমাদের সংসারে শোভা পায় না। রেহান এ কথা বলতে আমার মুখ চেপে ধরে বলে, চুপ থাকো, আর কথা বলো না। তোমার জীবনটাকে আমি ছাড়া এই পৃথিবীতে কেউ বুঝবে না, কারণ আমি তোমার একটা ভালো বেস্ট ফ্রেন্ড হয়েছিলাম। আজকে তোমাকে একটা কথা বলি, তোমার সারাটা জীবনের দায়িত্ব আমি নেব। তুমি যদি আমার কথা রাজি যদি না হও, আমি আর কোনোদিনও আমি আমার বাসায় ফেরত যাব না। আমি তোমার কাছ থেকেও নড়ছি না। আমি জানি তোমার বাবা এই বিষয়টা মেনে নেবে না,
তবে আমি একটা মাস্টার্স কমপ্লিট করা ছেলে। আমি আর আমার কোনো কিছুতে অভাব নেই আমাদের সংসারে, কিন্তু তোমার অভাব, তোমার বাবার যতই থাক, তোমার যেটা অভাব সেটা তুমি টাকা দিয়ে কখনো মিলবে না, কিনতেও পারবে না। দেখো, এই সুযোগটা হাতছাড়া করো না প্লিজ। রায়হানকে বললাম, কি করব, কি সিদ্ধান্ত নিতে চাচ্ছ তুমি বলো। রায়হান তখন বলল, কেন আমার কথা বুঝতে পারোনি? জীবন সঙ্গিনী হিসাবে তোমাকে আমাদের সংসারে আমি নিয়ে যেয়ে সারাটা জীবন নিজ দায়িত্বে রেখে দেব। তোমার জীবনের এত কষ্ট আর আমি সইতে পারছি না। জীবনে উনি কোনো ভালো কাজ করে যায়নি, তার হয়ে আমি একটা ভালো কাজ করে তোমাকে সেই ঋণ পরিশোধ করতে চাই। তার জায়গা থেকে আমি একটু হেল্প করতে চাই তোমাকে একটু ভালোভাবে বাঁচতে, ভালোভাবে চলতে সহযোগিতা করতে চাই। প্লিজ তুমি না করো না। আমি বললাম, ঠিক আছে রায়হান, আমি তোমার কথায় রাজি। তাছাড়া তোমাকে কেমন কে সেটা তো আগে থেকে বুঝেই ফেলছি, যদিও আমি তোমার সে বয়সে কয়েকটা বছরের সিনিয়র। তবু যেহেতু তুমি এটা মেনে নিচ্ছ, এখানে আর আমার আপত্তি নেই। তবে সারাটা জীবন বুকে আগলে ভালোবাসবে তো রেহান? আবার অন্য মানুষের মতো কষ্ট দেবে না তো? জাহান বলল, না, বিশ্বাস করো জান, তোমাকে একদম কষ্ট দেব না। রেহান তখন আবারও বলল, আজকে যেন আমার সত্যিকারের ভালোবাসাটা বাস্তবায়ন হতে চলেছে, সফল হতে চলে। আজকে যেন আমি পৃথিবীর সব প্রেমিকদের মধ্যে একজন প্রেমিক, একটা সুখী প্রেমিক। নিজের কাছে এটা মনে হচ্ছে, আর চিৎকার করে পৃথিবীর মানুষকে জানাতে ইচ্ছা করতেছে যে আমি সারা জীবন কল্পনায় যাকে ভালোবেসে এসেছি সেটার জন্য আজকে আমি হাতের নাগালে পেতে যাচ্ছি। রাহান ভীষণ খুশি। এটা রাহানকে দেখে আমার কেমন যেন একটু মায়া হলো ওর প্রতি। তো আমাকে এতটা ভালোবাসে, ও এত আমার জন্য পাগল। না, ওর এই আশাকে আমি নিরাশ করব না। সমাজ কে কি বলবে আমি জানি না, তবে বাস্তব হলে অনেক কিছুকেই হিসাব নিকাশ করে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। রায়হান যেহেতু একটা বড় সুযোগ দিল, এটাকে আর হাতছাড়া করব না। বাবার সংসার থেকে কিছুটা টাকা নিলাম, রেহানের সাথে যাই ভোটে কোর্ট ম্যারেজ করলাম। তারপরে বললাম, রায়হান, তোমাদের বাড়িতে যাব যখন আমার দুইটা একটা বাচ্চা কাচ্চা হবে, ততদিন তোমার মাকে তুমি দূর থেকেই সহযোগিতা কিভাবে করবে আমি জানি না। তবে আমার সাথে তোমার কি হলো না হলো এটাও আগেই বলার দরকার নেই। রায়হান বলল, তোমার জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারবো আমি, শুধু আমি তোমাকে চাই। আমি বললাম, ঠিক আছে। তারপরে একজনে বাসা ভাড়া থাকতে লাগলাম। রায়হান লেখাপড়া শেষে কয়েকটা জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল। হঠাৎ ওর ডিসি অফিসে সরকারি চাকরি পেয়ে যায় রায়হানের। কি সৌভাগ্য! রায়হান আমাকে নিয়ে ফ্ল্যাট বাসায় ভাড়া নিয়ে সংসার করতে লাগলো। বেশ ভালোই দিন চলছিল আমার বাবা হঠাৎ করে আমার প্রশ্ন করলো, তুই কোথায় থাকিস? বাবাকে জবাব দিত না। বাবা জানতো আমি আমার আগের স্বামীর ঘরে আছি, কিন্তু হঠাৎ করে বাবাকে একদিন সত্য কথাটা জানিয়ে দিলাম যে আমি রায়হানকে ভালোবাসতাম, রায়হানকে আমি বিয়ে করছি। এই জীবনে আমার কোনো স্বামী আমাকে বউয়ের স্বীকৃতি দেয়নি, শুধু কবুল করে বিয়ে করেই তার সংসার নিয়ে যেয়ে পুষি দিনের পর দিন ভোগান্তিতে ফেলছে। কিন্তু বাবা, তুমি কি জানো, আজকে রায়হানের সাথে সংসার করতে জীবনে যতটা সুখী হয়েছি এরকম সুখ কখনো আমি পাইনি। আমি এখন অনেক সুখী বাবা। তখন আমার বাবা বলল, মারে, তুই যদি সুখে থাকিস, তোর বাবা তোর এই মুখের কথা শুনে তার চেয়ে বেশি সুখী। কোন বাবাই না মেয়ের সুখ কামনা করে বল? তুই যাকে নিয়ে সুখী সেটাই আমি মেনে নিয়েছি, চিন্তা করিস না। তবে রায়হানকে নিয়ে মাঝে মধ্যে আমাদের বাড়িতে এসে বেড়ায় যাস। বাবার এই মেনে নেয়া ব্যাপারটা রায়হানকে যখন জানালাম, রায়হানও ভীষণ খুশি হলো আর বলল, তাই ঠিক আছে। এইভাবেই আমার বাবার বাড়িতেও আসতাম রায়হানকে নিয়ে, আবার বাসাতেও থাকতাম শহরে। আর রায়হান সপ্তাহে 2 দিন ওর মায়ের সাথে দেয়, সংসারে যা কিছু লাগবে কেনা কেটা এটা সেটা সমস্ত কিছু ফিরবাল করে দিয়ে বলতো, আমি চাকরি পাইছি, সেখানে আমাকে শহরে বেচেলা থাকতে হয়, তাই আমি এখানে থাকতে পারছি না। ওর মাও সেটা জানতো, কিন্তু ও যে বিবাহিত সেটা ওর মা কিন্তু জানতো না বন্ধুরা। তারপরে আমার বিয়ের বয়স যখন ঠিক 3টা বছর হলো, এর মধ্যে আমার একটা ছেলে সন্তান জন্মেছিল। তারপরে ছেলেটার বয়স যখন 6 মাস হলো,
সেদিন রায়হান তার মাকে জীবনের সমস্ত কথা ভেঙে বলল। ওর মা তখন মেনে না নিয়ে কী করবে, কারণ ওই সংসারে রায়হান একটা সরকারি চাকরিজীবী ছেলে। শুধু তাই না, তার মায়ের সে একটাই ছেলে, না মেনে যাবে কই। তখন তার মা কষ্ট হলো, সেটা ধৈর্য সহকারে মেনে নিল আর বলল, হয়তো আমাকে না জেনে আমি বকবো, রাগ করবো ভেবে কি নিষ্ঠুরতা কাজ করছিস রায়হান। তুই তোর ছেলে, তোর বাচ্চা, তোর বউ নিয়ে এভাবে বাসাতেই কাটিয়ে দিবি? তুই তাড়াতাড়ি বৌমাকে নিয়ে বাড়িতে আয়, তুই বাড়ির ছেলে বাড়িতে আয়। আমি বুঝতে পেরেছি এতদিন তুই বাড়ি থেকে কলেজে যেতে, আর এখন তো চাকরি পাইলে শহরে থেকে চাকরি করতে হবে। রায়হানের কাছে নাকি তার মায়ের সমস্ত কথা বলে মেনে নিয়েছে। এটা যখন জানতে পারলাম, রায়হান এসে আমাকে সংবাদটা দিল, ঠিক 2 দিন পরে আমরা বাসাটা ছেড়ে খুব খুশি মনে একদম বাড়িতে চেয়ে উঠে পড়লাম। তারপরে বন্ধুরা, রায়হানের সাথে আমার পুরো জীবনটা সুখে শান্তিতে কাটতে লাগলো। আর আমিও দাম্পত্য জীবনে আমার কোনো অভাব ছিল না। আমার যা চাহিদা, আমি একটা যৌবনবতী মেয়ে, একটা মেয়ের কি স্বামীর সংসারে চাহিদা থাকে, স্বামীর কাছে কি চাওয়া পাওয়া থাকে, সেটা যেন আমি সারাটা জীবন একটা শূন্যতার মধ্যে দিয়ে কাটাচ্ছিলাম। কিন্তু রায়হানের সাথে যখন বিয়ে হলো, সেটা যেন পুরনো হওয়া তো দূরে থাক, একটু বেশিই পাচ্ছিলাম, অনেকটা সুখী হয়েছিলাম বন্ধুরা। তো বন্ধুরা, আবার জীবনের ঘটে যাওয়া এক রোমান্টিক ঘটনা, আসলে এটা রোমান্টিক একটা ঘটনা, যেটা মনের মধ্যে চাপা রেখে অনেকটা দিনই ভাবছিলাম যে হয়তো আমার কোনো ফ্যামিলি বা বন্ধুদের সাথে শেয়ার করব। তো আসলে তো তোমরা আমার ফ্যামিলি একজন, ইউটিউব পরিবারের সদস্য, যেহেতু তোমরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, তাই তোমাদের কাছে শেয়ার করতে পেরে অবশ্যই আমার ভালো লাগলো আজকে। এটা অবশ্যই আমার কাল্পনিক দৃষ্টিতে লেখা, তবে এই লেখাটা লিখে স্ক্রিপ্টটা দেখে দেখে নিজের বাংলা ভয়েস দিয়ে এই যে তোমাদের মাঝে পরিবেশন করতে পেরেছি, এতে আমি ভীষণ আনন্দিত। তো বন্ধুরা, এই গল্পটা শুনে সত্যি তোমাদের কেমন লেগেছে? তো তুমি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ইতিপূর্বে না করে থাকো, যারা নতুন তাদের বলছি অবশ্যই ভাই বা বোন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দেওয়া, শেয়ার করে এই ভিডিওটা বা এই গল্পটা তোমার পরিচিত বা অপরিচিত মানুষকে দেখার সুযোগ করে দাও। এরকম গল্প নিয়ে আগামীকাল আবারও ফিরছে তোমাদের মাঝে। ততক্ষণে বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।